সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হার্নিয়া। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ফাহমিদুজ্জামান 1989 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হসপিটালের সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হার্নিয়া বলতে আসলে কি বোঝায়? আমাদের শরীরের যে আবরণটা আছে, চামড়া, মাংস বা হাড়, এই আবরণের ভিতর থেকে যদি কোনো অংশ দেখি আমরা একটু অনিয়মিতভাবে ফুলে রয়েছে, বা যেখান থেকে হয়তো মাঝে মাঝে ব্যথা হয়, যেটা হয়তো তার কোনো ভারী কাজ করার সময় বা কোষ্ঠকাঠিন্য বা অন্য কোনো কাশি দেওয়ার সময় ফুলে ওঠে, তো সাধারণত এই জায়গাটাকে আমরা হার্নিয়া বলে থাকি। এইটাই মেইনলি দেখা যায় যে এটা হয়তো কারো কারো জন্মগত ত্রুটির কারণে হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে এটা হয় ভারী বোঝা বা প্রেগনেন্সি বা অতিরিক্ত ওবেসিটি। এই কারণে যখন এই জিনিসগুলো হয় তখন অনেক সময় প্রমিনেন্ট হয়ে আসে, হয়তো জন্মগতভাবে ছোট ছিল, পরবর্তীতে বড় আকার ধারণ করে বা সমস্যার সৃষ্টি করে। হার্নিয়াটা স্পেসিফিক্যালি কোন কোন জায়গায় হার্নিয়াটা আসলে সবথেকে বেশি হয়? স্পেসিফিক আমাদের রেশিও অনুযায়ী হলে ইঙ্গুইনাল রিজিয়ন, যেটা আমরা বলি যে উরু সন্ধিস্থল, এই জায়গায় পুরুষদের এবং মহিলাদের উভয়েরই প্রবণতাটা বেশি। এর বাইরে যে কোনো অপারেশনের জায়গায় যে জায়গাটায় প্রিভিয়াসলি অপারেশন হয়েছে ওই সেলাইয়ের চারিদিকে অথবা নাভির চারিপাশে হার্নিয়ার প্রবণতা বেশি দেখা যায়। এছাড়াও কোমরের পিছনের অংশে, যেখানে আমরা কিডনির জন্য যে অংশটাকে বলে থাকি বা লাম্বার অংশ বলে থাকি, এই জায়গায় হার্নিয়া হতে পারে। কি ধরনের উপসর্গ থাকলে তিনি বুঝতে পারবেন যে সেটি আসলে হার্নিয়া? সে যদি দেখে যে অংশটা বাড়তি ফুলে রয়েছে তার উপরে এবং নিচের যে অংশটা, সেই অংশটা সমান, আবার একই সাথে হয়তো সে যদি ওই জিনিসটাকে চাপ দেয়, এটা হয়তো ভিতরে ঢুকে যাচ্ছে, নর্মাল সময় হয়তো বের হয়ে আসছে, শুয়ে পড়লে বা চাপ দিলে ভিতরে ঢুকে যাচ্ছে, আবার হয়তো জোরে কাশি দিলে বা সে হয়তো মাথার উপরে একটা বালতি উঠিয়েছে বা কোনো কারণে খুব শক্তির কোনো কাজ করেছে, তখন এই জিনিসটা শক্ত হয়ে বের হয়ে আসছে, তাহলে বুঝতে হবে এই জিনিসটা নরমাল না, তখনই আমরা এটাকে ধারণা করবো যেটা হার্নিয়া। অনেক সময় দেখা যায় অন্য কোনো কারণেও হয়তো শরীরে কোনো একটা জায়গা হয়তো ফুলে আছে, তার হয়তো মনে করে সেটি হয়তো হার্নিয়া। সো পার্থক্যটা আসলে কিভাবে তারা বুঝবে? পার্থক্যটা হচ্ছে সাধারণত হার্নিয়া যেগুলো হবে, যদি এটা অন্য কোনো ফোড়া বলি, যেগুলো আমাকে ফোড়া বা অন্য কোনো টিউমার যদি না হয়, সেক্ষেত্রে হার্নিয়াটা নর্মালি আমাদের শরীরের মধ্যে যদি আমরা চাপ দিই সেক্ষেত্রে ঢুকে যাবে, তার মানে অলমোস্ট আপনার প্রেসারে আমরা এটাকে বলি রিডিউস করে। আর অন্য যদি টিউমার থাকে, সাধারণত এটা কোনো অবস্থাতে শোয়ার পরে বা শরীরের অন্য কোনো চাপে বা অন্য কোনো অবস্থান পরিবর্তনের সাথে এটার অবস্থান পরিবর্তন হয় না। এটা একটা ভালো লক্ষণ, যেটা দিয়ে রোগী সাধারণত বুঝতে পারবে যেটা হার্নিয়া না তার কোনো টিউমার বা অন্য কোনো ফোড়া বা এরকম কিছু কিনা। কিছু কিছু ক্ষেত্রে রোগী দেখে যে এই ফোড়াটা তার 10 বছর হলে আছে, কারো কারো ক্ষেত্রে আমরা এরকমও পাই জন্মের পর থেকেই আছে, কিন্তু যখন এই ফোড়াটা কিছু কিছু ক্ষেত্রে ব্যথা অনুভূত হচ্ছে বা হয়তো উপরের চামড়াটা একটু লালচে বর্ণ ধারণ করছে বা ওই অংশটুকুর আর সে ঢুকাতে পারছে না, যেটা হয়তো এর আগে পর্যন্ত সারাদিন কাজের সময় হয়তো তার ওই জায়গায় রয়েছে, কিন্তু যখন সে শুয়ে পড়ছে চলে যাচ্ছে না, এবং আংশিক বা কিছু কিছু সময় তার হয়তো মল থেকে সমস্যা হচ্ছে বা আমরা যেটাকে বলি কনস্টিপেশন, তখন রোগী সাধারণত আমাদের কাছে আসে। এইগুলো হলে এগুলো অ্যালার্মিং সাইন, কারণ এই সময় আসলে অপারেশনটা একটু জরুরি হয়ে যায়। এই কারণে যে কোনো সোয়েলিং বা ফোলা যেটা তার কাছে মনে হচ্ছে যে এটা স্বাভাবিক না, এরকম হলে আলট্রাসোনোগ্রাম করে দেখা উচিত যে আসলে এটা হার্নিয়া না অন্য কিছু। অনেকে 10 বছর 15 বছর পর্যন্ত সেই হার্নিয়া নিয়ে তিনি কিন্তু জীবন যাপন করছেন, তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে কি ধরনের কমপ্লিকেশনস বা জটিলতা হতে পারে যদি কোনো ট্রিটমেন্ট তারা না নেন? যেটা জন্মগত হার্নিয়ার ক্ষেত্রে হয়, তো এই ফুটোটা হচ্ছে খুবই ছোট থাকে, তো ওইখান দিয়ে যে চর্বির টুকরো বা খাদ্যনালীর যে অংশটুকু আমাদের শরীরের বাইরের অংশে আসে, তো এটা খুবই অল্প পরিমাণে আসে আবার চলেও যায় যেহেতু যখন শেষ হয়, কিন্তু এটা কোনো চাপের কারণে বা বয়স বাড়ার কারণে এই ফুটোটা যখন বড় হয়
তখন বেশি পরিমাণে অংশ চলে আসে। আচ্ছা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে চর্বির টুকরোর থেকে খাদ্যনালীর অংশ যখন চলে আসে, আপনি খাওয়া দাওয়ার পরে খাদ্যনালীর মধ্যে খাবারটা যখন যাতায়াত করে, তো কোনো কারণে ওই অংশটা যদি বাড়তি ফুলে যায় এবং যেই ফুটো দিয়ে এসেছে সেই ফুটো দিয়ে ফেরত যেতে না পারে, তখন ওই অংশটাকে আমরা বলি স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যায়, বা আচ্ছা। ওই অংশটা ওখানে আটকে যায় এবং রক্ত চলাচল ব্যাহত হয়ে ওই অংশটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তখন এটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে সেক্ষেত্রে যায়। নিশ্চয়ই আপনার সার্জারির ইমিডিয়েট অবস্থায় সার্জারি, এবং ওই সময় রোগীর জন্য যেটা ঝামেলা, নর্মাল হার্নিয়ার ক্ষেত্রে আমরা যদি রোগী স্বাভাবিক অবস্থায় আসে, তখন আমরা তার জন্য পেট না কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করতে পারি, আচ্ছা। বা ওই ক্ষেত্রে আমরা জাস্ট ওই ফুটোটা বন্ধ করে রিপেয়ার করে দিয়ে আসতে পারি। কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় খাদ্যনালীর কিছু অংশ ব্যবচ্ছেদ করে ফেলেও দিতে হয়। আচ্ছা। সো অপারেশনটা এক লেভেল থেকে 3-4 লেভেল উপরে বা আরো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এইটার জন্যই আমরা আগের স্ক্রিনিংটা প্রেফার করি। কখনো কি এই হার্নিয়া অপারেশনের জন্য ওপেন সার্জারির দরকার হয় কিনা? হার্নিয়া ওপেন এবং ল্যাপারোস্কোপি দুইভাবেই করা যায়। আচ্ছা। এখন যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কিন্তু আধুনিক সমস্ত চিকিৎসা পদ্ধতি আমরা অ্যাভেল করতে পারছি। সো ওপেনটা আমরা কিছুদিন আগ পর্যন্ত করতাম, বা অনেকেই করেন এখনো। কিন্তু আপনি যদি বলেন যে সবচেয়ে আধুনিক বা সর্বাধুনিক প্রযুক্তিটা কোনটা, সেটা হচ্ছে যে কোনো হার্নিয়া ল্যাপারোস্কোপিক্যালি রিপেয়ার করা সম্ভব যে কোনো মুহূর্তে, শুধুমাত্র যদি অবস্ট্রাকশন না হয়ে যায়, খুব খারাপ অবস্থা না হয়, আমরা ল্যাপারোস্কোপিক্যালি রিপোর্ট করে ফেলি। এবং ল্যাপারোস্কোপি রিপেয়ার করার সবচেয়ে বড় সুবিধা যেটা, আগে যেই হার্নিয়াটা আমরা কেটে অপারেশন করলে রোগীকে 3 থেকে 5 দিন হয়তো হাসপাতালে থাকতে হতো, সংক্রমণের ঝুঁকি বেশি থাকতো, বাড়তি অ্যান্টিবায়োটিক খরচ হতো, ল্যাপারোস্কোপি সার্জারিতে হয়তো ইনিশিয়ালি বা শুরুতে খরচটা একটু বেশি, যেহেতু এটা আধুনিক প্রযুক্তি এবং এর যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলো, এগুলোর খরচ একটু বেশি। প্রারম্ভিক অবস্থায় খরচটা একটু বেশি হলেও রোগী আমরা পরের দিনই ছেড়ে দিতে পারি। এবং সবচেয়ে বড় কথা যেটা, এই ল্যাপারোস্কোপি সার্জারিতে রোগীর অলমোস্ট 80% মতো পেইন কম থাকে। আচ্ছা। রোগী অলমোস্ট মানে ব্যথা ছাড়া পোস্ট অপারেটিভ হয়তো 1 দিন 2 দিন পরে বাসা যাবে, কোনো ব্যথা নেই এরকম। এবং দাগ থাকে খুবই মিনিমাম, দাগের যে সমস্যাটা থাকে খুবই, হয়তো আমি 3টা 5 মিলিমিটারের ফুটা থাকবে, বা 2টা 5 মিলিমিটার ফুটা, একটা 10 মিলিমিটার ফুটা, এর বেশি কিছু না। যদি না অবস্ট্রাকশন থাকে বা হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা কখনোই ওপেন সার্জারির দিকে যান না। অবস্ট্রাকশনটা বলতে আসলে আপনারা কি অবস্ট্রাকশন বোঝান? যে বললাম যে রোগীর তখন লক্ষণটা থাকবে 4-5টা, যেমন এক, আচ্ছা। আগে ভিতরে যেত, এখন আর ওই ফোলাটা যাচ্ছে না কয়েকদিন ধরে। আমাদের দেশের মানুষজন তো আসলে ওষুধের দোকানে বা অন্য জায়গায় যে পরামর্শ নেয়, সো সে 2-1 দিন অপেক্ষা করে, তারপর দেখা যাচ্ছে ওই জায়গাটার চামড়াটা লাল হয়ে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে তার ব্যথা অনুভূত হচ্ছে, এবং সবচেয়ে খারাপ যেটা হচ্ছে, দেখা যাচ্ছে ওই জায়গাটা কালো হয়ে যাচ্ছে এবং তার পায়খানা পেশাবের সমস্যা হচ্ছে, হয়তো পায়খানা হচ্ছে না, তার পেট ফুলে যাচ্ছে। আচ্ছা। তখন হচ্ছে এটা একটা গ্রেভ সিচুয়েশন। তো সেক্ষেত্রেও আমরা হয়তো শুরুতে চেষ্টা করি ল্যাপারোস্কোপি করে দেখার জন্য, কিন্তু যদি ওই যে বললাম যে আমাদের অবস্থাটা এরকম হয় যে আমাদের করা সম্ভব হচ্ছে না, আচ্ছা। তখন আমরা বাধ্য হয়ে হয়তো কাটি। কিন্তু অলমোস্ট 90% ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক্যালি সম্পন্ন করে আসতে পারি। নারীদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে কাদের মধ্যে আসলে এই হার্নিয়া হবার সম্ভাবনা সবথেকে বেশি থাকে? আসলে এইটা নারী পুরুষের যে ভেদাভেদ, বিশেষ বিশেষ হার্নিয়া পুরুষে বেশি, কিছু কিছু হার্নিয়া নারীতে বেশি। আচ্ছা। আবার কিছু কিছু হার্নিয়া যারা অতিরিক্ত মেদবহুল শরীর, আচ্ছা। তাদের বেশি, আবার কিছু কিছু তার মানে কিছু ক্রাইটেরিয়া কিছু রয়েছে ক্রাইটেরিয়ার মধ্যে। হ্যাঁ, তো এটা আসলে খুব বেশি যে রেশিওটা ডিফারেন্স আছে এরকম না। আবার অপারেশন পরবর্তী সময়ে যেসব রোগীদের সংক্রমণ হয়েছে অপারেশন পরবর্তী, যেটাকে আমরা বলি যে উন্ড ইনফেকশন, হ্যাঁ, তাদের পরবর্তীতে অপারেশন পরবর্তী ঝুঁকিজনিত যে হার্নিয়া, এটাকে আমরা বলি ইনসেশনাল হার্নিয়া, এই হার্নিয়া ঝুঁকিটা বাড়ে, যেটা হয়তো তার জন্মগত ত্রুটির কারণে না, আচ্ছা। অপারেশন জনিত সংক্রমণের কারণে ওই জায়গাটা দুর্বল হয়ে যায়। এই হার্নিয়াগুলোর চান্স তো আসলে রোগী ভেদে না, যে কারো হতে পারে। প্রেগন্যান্সির পরবর্তী সময়টাতে মেয়েদের হার্নিয়া হবার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং হচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি, বা এটাকে কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে, যদি কারোর ক্ষেত্রে হয়েও থাকে ট্রিটমেন্ট কি আসলে? প্রেগনেন্সি তো একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, আপনি প্রেগনেন্সিকে আটকাতে পারবেন না, বা এখানে কন্ট্রোল করার কিছু নেই। আমরা যেটা বলেছি যে হার্নিয়ার ক্ষেত্রে সবসময় আপনার পেটের অভ্যন্তরের যে চাপ, যেটা কাশির সময় বা আপনার মলত্যাগের সময় বা ভারী কাজ করার সময় যে চাপটা আসে, এই কারণে হার্নিয়াটা হচ্ছে। প্রেগনেন্সির সময় কিন্তু যে কোনো মা তার নিজের শরীরের থেকে তার শরীরের যে অবস্থান বা অবয়ব, এটা পরিবর্তিত হয়ে একটা বিশাল আকার ধারণ করে। আর যেহেতু সে একজন শিশুকে ধারণ করছে, তো এই কারণে ওইখানে একটা বাড়তি চাপ থাকে। এই কারণে হয়তো জন্মগতভাবে তার হার্নিয়া ছিল না, কিন্তু তার পেটের যে মাংসপেশিগুলো ছিল ওগুলো স্ট্রেচ হচ্ছে। তার মানে ওই বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য যে বাড়ছে, এটার জন্য পেটের আকৃতি যে বড় হয়, এই সময় আমাদের যে বন্ডিংগুলো থাকে মাসেলের, এগুলো উইক হতে থাকে। সো এই কারণে হার্নিয়ার ঝুঁকিটা বেশি এদের।
এখন এটাকে প্রিভেন্ট করার জন্য যদি ওয়ে থাকে সেটা হচ্ছে এই অবস্থায় কোনো ওয়ে নেই, কিন্তু যদি প্রিভিয়াসলি মানে তার হয়তো ডেলিভারির আগে থেকেই হয়তো হার্নিয়ার লক্ষণ ছিল, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে ডেলিভারির পরপরই আমরা এটা হার্নিয়াটা রিপেয়ার করে নিব। কারণ ল্যাপারোস্কোপিক্যালি করলে যেটা হয় অনেক ক্ষেত্রেই আমরা ম্যাশ ব্যবহার করি, জালের মতো জিনিসটা। তো এই ক্ষেত্রে পেটটার নিচে একটা আলাদা কোটিংয়ের মতো থাকে, আচ্ছা। জালের মতো। তো এই ক্ষেত্রে কমপ্লিকেশন থাকে যে তাকে আমরা বলে দিই যে আগামী 2 বছর বাচ্চা নেবেন না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয় যে হ্যাঁ, তার যদি এমন চিন্তা থাকে যে সে আগে 5-6 বছর পর বাচ্চা নিবে, তো ওই হার্নিয়াটা আগেই রিপেয়ার করে নিল, আচ্ছা। তাহলে এটা খারাপের দিকে গেল না। আর অপারেশন পরবর্তী যে কথাটা বলছেন, যেহেতু পেটটা কাটা হচ্ছে, সিজারের মাধ্যমে বাচ্চা বের করা হচ্ছে, এখানে ল্যাপারোস্কোপির কোনো সুযোগ নেই, ল্যাপারোস্কোপি এখানে ফেইল। এই ক্ষেত্রে আপনাকে অপারেশন পরবর্তী যদি সংক্রমণ হয়, তাহলে তো ওই কাটা দাগ বরাবর 2 কোণায় হার্নিয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এইটা। আর যদি সংক্রমণ নাও হয়, অনেক ক্ষেত্রে হয়তো যে টেকনিকের মাধ্যমে আমরা এটা বন্ধ করছি, সেখানে ত্রুটিজনিত কারণে হার্নিয়ার সম্ভাবনা বাড়ে। এই ক্ষেত্রে অপারেশন করে ফেলতে হবে। যে বাচ্চা একটু বড় হওয়ার পরে বা ওই অবস্থা থেকে শরীর একটু ফিট হয়ে গেলে আমরা অপারেশন করে ফেলবো। রোগীর শারীরিক কন্ডিশন অনুযায়ী তখন আপনারা এক্স্যাক্টলি একটা মেজর অপারেশন এবং 2টা মেজর অপারেশনের মাঝখানে অ্যাট লিস্ট 6 মাস থেকে 1 বছর একটা গ্যাপ থাকতে হয়। যদি কারোর ক্ষেত্রে হার্নিয়ার অপারেশন করা হলো প্রেগন্যান্সির জি, জি, পরে, জি। সেটা কি আবার রিকারেন্ট হতে পারে কি? হতে পারে। এক্ষেত্রে যেটা হয়, আমরা এখন যেটা করি, আমরা অলমোস্ট সব হার্নিয়ার ক্ষেত্রেই আমরা যেটা বললাম ম্যাশ আচ্ছা। বা একটা সিনথেটিক প্রোডাক্ট দিয়ে দিই। তার যেহেতু মাংসপেশি বা পেটের সামনের অংশটাকে দুর্বল, আচ্ছা। ওইটাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা আর্টিফিশিয়াল কম্পোনেন্ট ইউজ করি, যেটার জন্য ওই সাপোর্টটা যে দুর্বলটা এটা কভার আপ করে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হার্নিয়া সার্জারির ক্ষেত্রে যেটা বলা হয়, যদি পূর্বোক্ত অপারেশনটা ওপেন করে করা হয়, তার মানে কেটে করা হয় যেই হার্নিয়ার অপারেশনই, আচ্ছা। সেটা যদি আরেকবার হয় তাহলে এখন ল্যাপারোস্কোপি করতে হবে। আর যদি পূর্বোক্তটা ল্যাপারোস্কোপি করে করা হয়, আচ্ছা। তো সেকেন্ড টাইম ল্যাপারোস্কোপি করার থেকে ওপেনটা বেটার হবে। এটা হচ্ছে রুলস। আর আরেকবার যে হবে না এরকম না, কারণ হচ্ছে ধরেন এটা তো পুরো অ্যাবডোমেনের তার মাংসপেশিগুলোর অবয়ব, এটা আগে থেকে বোঝার কোনো উপায় নেই যে দুর্বলতাটা আসলে কোন জায়গায়। যখন চাপ খেয়ে যে অংশের মাংসপেশি দুর্বল হয়ে যাবে, ওই জায়গা দিয়ে পেটের ভিতরের যে অংশটুকু ওটা বের হবে। আচ্ছা। তখন ওই জায়গাটা অপারেশন করতে হবে। আগের থেকে অপারেশন করে দেখার উপায় হচ্ছে, যদি ল্যাপারোস্কোপি করার সময় যদি প্রিভিয়াসলি দেখা যায় হ্যাঁ এই জায়গাগুলোতে হার্নিয়া হয়নি কিন্তু সম্ভাবনা ছিল, তাহলে আমরা বড় ম্যাশ দিয়ে আসি। এটা ল্যাপারোস্কোপির সুবিধা। কেটে করলে এই সুবিধা আপনি পাবেন না। এবং এই সিদ্ধান্তগুলো নিশ্চয়ই আপনারা ইনস্ট্যান্ট যখন অপারেশন তখন আপনারা নিয়ে থাকেন। আর কারো যদি প্রবণতা থাকে যে হার্নিয়ার, তখন তো আমরা ওইটা আগেই সার্চ করি যে অন্য কিছু জায়গা, পটেনশিয়াল জায়গা আছে কিনা যেগুলোতে আবার হার্নিয়া হতে পারে। তখন আমরা ওই হিসাবে হয়তো 6 ইঞ্চি সাইজের একটা ওই যে ম্যাশ দিতাম, ওইখানে আমরা 10x15 সাইজের একটা ম্যাশ দিয়ে আসলাম, বা একটু বড় সাইজ, যাতে ওই গ্যাপটাও ভবিষ্যতে কভার হয়ে যায়। আর ল্যাপারোস্কোপি সার্জারি এমনি অনেক বড় জায়গা আমরা দেখতে পারি। সো এরপরে রিকারেন্স হওয়ার চান্স পরবর্তী যে হার্নিয়া হবার সম্ভাবনা সেটা আপনারা অবশ্যই ল্যাপারোস্কোপির মাধ্যমে অনেকটা কমে যায়, যেহেতু আমরা কয়েকটা অংশ একই সাথে কভার করে আসতে পারি, যেটা কাটা অংশ সম্ভব না। জি, আমরা হার্নিয়া সম্পর্কে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, এটি আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি বলা চলে, কেননা এটি আমাদের হজমের সাথে সম্পর্কিত। এটি আমাদের হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে বা আমাদের হজম প্রক্রিয়া ঠিক রাখতে সহযোগিতা করে। পাশাপাশি এটি কী করে, আমাদের রক্তের চিনির মাত্রা বা রক্তের সুগারের মাত্রা যেটি আছে সেটি নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। সেই ক্ষেত্রে যদি আপনার এই গুরুত্বপূর্ণ অঙ্গটি যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আপনার হজম প্রক্রিয়া বাধার সম্মুখীন হবে। সেজন্য অবশ্যই আপনার অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসকে রাখতে হবে সুস্থ। আর অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের যে রোগগুলো সাধারণত কমনলি আমরা দেখে থাকি আমাদের চারপাশে, তার মধ্যে অন্যতম হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিসের পাশাপাশি অগ্ন্যাশয়ের ক্যান্সার অনেকের মধ্যে দেখা যায়, বা অন্যান্য অগ্ন্যাশয়ের রোগও কিন্তু দেখা দিয়ে থাকে। সেই ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস জনিত সমস্যা হলে খাবারের নির্দেশনা আমরা দিয়ে থাকি, কেননা দেখা যায় সুষম খাদ্যাভ্যাস যদি আপনি মেনে না চলেন, এটি কিন্তু ক্রনিক আকার ধারণ করতে পারে, বা দীর্ঘ সময় প্যানক্রিয়াটাইটিস জনিত সমস্যায় যদি কেউ ভুগে থাকে, সেটি থেকে অগ্ন্যাশয়ের অন্যান্য রোগ হওয়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। খাবারের মধ্যে আমরা সবসময় বলে থাকি, যদি আপনার প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে, সবার প্রথমেই আপনাকে এড়িয়ে চলতে হবে লাল মাংস জাতীয় খাবার। লাল মাংস বলতে গরুর মাংস, খাসির মাংস, এছাড়াও অন্যান্য যে রেড মিটগুলো আছে সেগুলো।
তার পরবর্তীতে যেটি করতে হবে, অতিরিক্ত মশলাদার চটকদার গুরুপাক খাবারগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এটিও প্যানক্রিয়াটাইটিসের সমস্যাকে বাড়িয়ে দেয়। প্রসেস ফুড যেগুলো আছে বা রেডিমেড ফুড বা রেডি টু কুক, আমরা এখন খুবই রেডি টু কুক খাবারগুলোতে অভ্যস্ত। তো এই রেডি টু কুক খাবারগুলোও কিন্তু আপনার প্যানক্রিয়াটাইটিসের সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে এগুলো বাড়িয়ে দিতে পারে। সেজন্য অবশ্যই আপনার প্যানক্রিয়াটাইটিস থাকলে বা অগ্নাশয়ের যে কোনো ধরনের রোগ থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে এই খাবারগুলো। পাশাপাশি কেউ যদি অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করে থাকেন তাকেও এড়িয়ে চলতে হবে। ধূমপান তো করাই যাবে না একেবারে। পাশাপাশি সিম্পল সুগার যেগুলো আছে, সিম্পল সুগার বলতে বোঝাচ্ছি সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন ধরনের জুস বা ড্রিঙ্কসে গ্রহণ করতে পছন্দ করেন, এগুলোও কিন্তু আপনার প্যানক্রিয়াটাইটিস জনিত সমস্যা অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। খাবার যেটি গ্রহণ করেন না কেন অল্প অল্প করে বারে বারে খাবার গ্রহণ করতে হবে। সারা দিনের খাবারকে 5 থেকে 6টি ভাগে ভাগ করে নিতে হবে। একবারে অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না, এতে করে আপনার প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের উপরে প্রভাব পড়তে পারে বা চাপ পড়তে পারে। আর আমরা হাই ফাইবার ডায়েটের কথা বলে থাকি, কিন্তু অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ খাবার একবারে বেশি খাওয়া যাবে না। একবারে বেশি খেলে সেটি সমস্যা বা জটিলতা বাড়িয়ে দিতে পারে। সেজন্য আপনি অল্প অল্প করে বারে বারে খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যেগুলো আছে সেগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারে ভিটামিন যেগুলো আছে, আমরা বলে থাকি ভিটামিন এ, ডি, ই, কে, বি, সি যেগুলো আছে সবগুলো ভিটামিনের যেন আধিক্য থাকে, তাহলে কিন্তু এই প্যানক্রিয়াটাইটিসের সমস্যা সমাধান করা সম্ভব বা অগ্নাশয়ের যে কোনো রোগ থেকে অগ্নাশয়কে মুক্ত রাখা সম্ভব। আর পাশাপাশি অবশ্যই প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করতে হবে। কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করবেন। বডিকে ডিহাইড্রেটেড একেবারেই করা যাবে না, বডিকে সবসময় হাইড্রেটেড রাখতে হবে। এই টিপসগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে ভালো রাখতে পারবেন। আর প্যানক্রিয়াটাইটিস সহ যে কোনো রোগের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব এই টিপসগুলো মেনে চললে। হার্নিয়া হবার আগে অথবা হার্নিয়ার অপারেশন পরবর্তী সময়টাতে অনেকে কিন্তু জিম করে থাকেন, অনেকে কিন্তু ভারী কিছু ওয়েট লিফটিং করে থাকেন অথবা অন্যান্য হেভি কোনো কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে বিশেষ কোনো সতর্কতা রয়েছে কিনা? হার্নিয়া হবে কি হবে না, এটা যে কজগুলো রয়েছে তার মধ্যে জন্মগত ত্রুটি, তার পারিবারিকভাবে এটা অনেকের ক্ষেত্রে অনেক পরিবারে এটা কমন থাকে। আর এর বাইরে হচ্ছে পেশাগত জীবনে যারা ভারী কাজ করেন বা যাদের অনেক দিন ধরে দীর্ঘমেয়াদী কাশি রয়েছেন, এরকম রোগীদের হার্নিয়া যেহেতু বেশি হয়, এদের ক্ষেত্রে হার্নিয়ার অপারেশনের আগে অবশ্যই এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। যেমন আমি হার্নিয়া সার্জারি করে দিলাম, কিন্তু রোগীর হয়তো প্রোস্টেটের সমস্যা রয়েছেন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছেন বা অনেক দিন ধরে কাশির সমস্যা রয়েছেন, যেই কারণে তার সবসময় পেটের একটা বাড়তি চাপ আসছে। আচ্ছা, তখন সার্জারিটার সাকসেসফুল নেসটা অনেক কমে যায়। সো আমরা আগে ওইটা চিকিৎসা করতে হবে, তারপর এটা। আর যারা জিম করেন বা ডে লেবার, আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা বিদেশে থেকে আমাদের জন্য রেমিটেন্স আছেন, তাদের সবাইকে আসলে অনেক ভারী শিল্প কারখানায় কাজ করতে হয়, ভারী বোঝা উঠাতে হয়, তাদের জন্য হার্নিয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। তো তাদের ক্ষেত্রে যেটা করণীয়, হার্নিয়ার সার্জারির পরে কম করে হলো 3 থেকে 6 মাস এই ভারী কাজ থেকে তাকে নিবৃত্ত থাকতে হবে। আদারওয়াইজ এইটা ওই অবস্থায় আবার ফিরে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে এবং সেটা পরবর্তীতে পূর্ববর্তী অবস্থা থেকে খারাপের দিকেই যায়। পরবর্তী 3 থেকে 6 মাস তাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে, ভারী কাজ সম্পূর্ণ নিষেধ। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য, সেই সাথে হার্নিয়া সম্পর্কে এত বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। থাইরয়েড একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি। এর প্রথম যখন মানুষ সে মেয়েদের যখন কনসিভ বা ছেলে মেয়ের মিশার পরে যখন একটা কনসিভ হয়, একটা ওভাম আর একটা মানে স্পার্ম যখন কনসিভ করে, যখন এটা ফার্টিলাইজ হওয়ার পরে আস্তে আস্তে গ্রোথ হয়ে জরায়ুর মধ্যে ডেভেলপমেন্ট হয়, তখন এর 10 থেকে 20 সপ্তাহের মধ্যে এই থাইরয়েড হরমোনের উৎপত্তি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।